my dear student in my channel A Journey with Physics. So আমাদের যে সেশনটা শুরু হয়েছিল যে ফিজিক্স বাবু, আজকে তার পার্ট নম্বর 3, যেটা ইপিএল সিরিজ, যেটা এক্সাম প্রিমিয়ার লিগ, যেটা তোমাদের এইচএস 2021 কে সামনে রেখেই আমাদেরকে এই সিরিজটাকে ডিজাইন করা, যেখানে আমরা ছায়া টেস্ট পেপারে প্রথম 17খানা পেজের মধ্যে অ্যাটলিস্ট 15খানা হচ্ছে কি এমসিকিউ অ্যান্ড এসএকিউ সলিউশন করব। অর্থাৎ 15টা পেজের এমসিকিউ অ্যান্ড এসএকিউ আমরা সলিউশন করব। অর্থাৎ প্রত্যেকটা পেজের 18 নাম্বার করে আমরা হচ্ছে সলিউশন করব। তো ইতিমধ্যে দুটো ভিডিও বা দুটো সেট আপলোড হয়েছে, আশা করি তোমরা সবাই দেখেছো। এবং যারা যারা দেখোনি এখনো, তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখনই গিয়ে চটাপট দেখে নাও এবং 18 নাম্বারকে ক্যাচ করতে শিখে যাও। ওকে, সো আমাদের টার্গেট যেটা হবে ক্যাচ 18 মার্কস, যেটা ফিজিক্স বাবু তোমাদের এক্সামে অনেকটাই হেল্প করবে। আর আশা করি ছায়া টেস্ট পেপারে যদি তোমরা 15খানা পেজের, প্রতিটা পেজে 14খানা করে এমসিকিউ আছে এবং 4 নাম্বার এসএকিউ আছে, তা যদি এরকম 17খানা পেজের মধ্যে অ্যাটলিস্ট 15খানা পেজের 18 নাম্বার করে সলভ করতে পারো, আই থিঙ্ক পরীক্ষার হলে, আই থিঙ্ক নয়, আই এম ড্যাম শিওর ইট, যে তোমরা সব কটা প্রশ্নই কমন পাবে বা সব কটা ওই রকম টাইপেরই প্রশ্ন পাবে। সো এবার কি বলার আছে, আমি তোমাদের জন্য এত কষ্ট করছি বা এত কষ্ট করতে চলেছি তোমাদের জন্য, তো তোমাদের একটাই কাজ হবে যে যে জায়গা স্ক্রিনে তোমাদের লাল বাটন দেখতে পাচ্ছ সেটাকে অ্যাভয়েড করে যাওয়া আর বেল আইকনকেও অ্যাভয়েড করে যাওয়া, তাই তো? এরকম একদমই করো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা চ্যানেলে প্রথম এসছো তারা অন্তত একটা লাইক বা ডিসলাইক করে যাও, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। ওকে, সো লেটস স্টার্ট। সো আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলেছে একটি তড়িৎ ক্ষেত্র বলা আছে, তাহলে ছায়া টেস্ট পেপার মডেল সেট 3, আমরা পেজ নাম্বার লিখে দিচ্ছি D21। আর আমাদের প্রথম প্রশ্ন যে কোন একটা স্থানে তড়িৎ ক্ষেত্র বলা আছে ই, ওয়াই আই ক্যাপ আর এক্স জে ক্যাপ, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সেটা হলো ওয়াই আই ক্যাপ প্লাস অফ এক্স জে ক্যাপ হলে বিভব কত ভি, আমাদের এটা জানতে চেয়েছে। সো 4 অপশনস আর গিভেন দেয়ার। সো অপশন এ হচ্ছে কে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন ডি তে আমাদের যেটা বলেছে, আগে নিচ থেকে শুরু করি, তাই তো? নিচ থেকে শুরু করলে সবকিছু ভালো। তাহলে এক্স ওয়াই প্লাস, ডোন্ট থিঙ্ক ইট টু মাচ, সো ভি ইকুয়ালস টু মাইনাস অফ এক্স ওয়াই প্লাস কনস্ট্যান্ট, and then option C, v equals to minus of x square plus y square plus constant. So v equals to minus of x square plus y square plus constant. Okay, ধ্রুবক বলেছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, v ধ্রুবক আর v সমান কনস্ট্যান্ট and v সমান minus of x plus y তারপরে কনস্ট্যান্ট। সো এই হলো 4 অপশনস আর গিভেন। তো তোমাদের বলতে হবে কোনটা এর মধ্যে ট্রু, তাই তো? তো যারা মুখস্থ বিদ্যা করে ফেলবে বা এরকম টাইপের প্রশ্ন এসে যাবে, তাহলে তো মুখস্থ বিদ্যায় থাকবে, অপশন ডি হচ্ছে রাইট আমাদের। কিন্তু আমাদের তার সঙ্গে একটু তো শিখতে হবে, তাই না? সেটাটা তো একটা কাজ। সো এর মধ্যে দেখো অপশন, আমি সবসময় তোমাদের প্রত্যেকটা প্রশ্নে যেটা দেখবে, যারা প্রিভিয়াস দুটো ভিডিও দেখেছো, যে 14 নাম্বার এমসিকিউ আর 4 নাম্বারের এসএকিউ করতে গিয়ে আমাদের অ্যাটলিস্ট 45 থেকে 50 মিনিটের মতো ভিডিও করতে হচ্ছে। কিন্তু সেখানে হচ্ছে কি, যদি আমি অপশানের উত্তরগুলো বলে দিতে থাকি বা প্রশ্নের উত্তরগুলো বলে দিতে থাকি, তাহলে আমাকে হার্ডলি 10 মিনিটস লাগবে, হার্ডলি, তাও লাগবে না। সো আমরা সেখানে শিখছি কি করে ওই রকম প্রশ্ন বা ওই টাইপের প্রশ্ন যদি আসে, তাহলে আমরা তাকে সলভ করতে পারবো। আর আমরা একটা গুরুত্বপূর্ণ সেখানে জিনিস শিখছি, সেটা হচ্ছে অপশন এলিমিনেশন প্রসেস। হ্যাঁ, ফিজিক্সে যেটা সব থেকে বেশি করে দরকার, সেটা হচ্ছে কি করে তুমি অপশন এলিমিনেশন করতে পারো, ঠিক আছে? অর্থাৎ কোন অপশনগুলো হবে না সেইগুলো তুমি আগে বাদ দাও, তারপরে বাকি যে দুটো পড়ে থাকবে সেই দুটোর মধ্যে তোমাকে অ্যান্সার গেস করতে হবে, যদি 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 না পারো, ঠিক আছে? বা ওরা জানা না আসে এমসিকিউ। সো ফার্স্ট অফ অল দেখো, এখানটা অপশন এলিমিনেশন প্রসেস যেটা করবো সেটা হচ্ছে, দেখো ভি হচ্ছে কি এইটা,
এইটা হচ্ছে আমাদের ক্যান্সেল। কেন ক্যান্সেল? দেখো ইলেকট্রিক ফিল্ডটা দিয়েছে, দেখো স্পেস ডিপেন্ডেন্ট ওয়াই আই ক্যাপ এবং এক্স জে ক্যাপ, তাহলে একটা স্পেশাল ভেরিয়েশন আছে, ইলেকট্রিক ফিল্ডের একটা স্পেশাল ভেরিয়েশন আছে। সুতরাং ইলেকট্রিক ফিল্ডে যদি স্পেশাল ভেরিয়েশন থাকে তাহলে সেই ক্ষেত্রে বিভবটা কোনো কনস্ট্যান্ট সেখানে থাকতে পারে না, তাহলে ভি ক্যান্সেল। এবং ইলেকট্রিক ফিল্ড স্পেশাল ভেরিয়েশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের মানে বিভবটা হচ্ছে এটা কনস্ট্যান্ট, সেটা হলো ক্যান্সেল। তাহলে আমরা এটাকে বাদ দিতে পারি, তাহলে অপশন বি আমাদের এখান থেকে মুছে গেল, তাহলে অপশন বি আমাদের কোনোদিনই অ্যান্সার হতে পারে না। ওকে, অপশন বি আমাদের অ্যান্সার হতে পারে না। সো আমি বলে দিচ্ছি এটাই অ্যান্সার। সো এবার আমি সলভ করে দিচ্ছি কি করে অ্যান্সার ওটা আসছে। হ্যাঁ, আমি এবার সলভ করে দিচ্ছি কি করে অ্যান্সার ওটা আসছে। তাহলে তুমি এই ইলেকট্রিক ফিল্ডটাকে কিভাবে লিখতে পারো? ইলেকট্রিক ফিল্ড ই এক্স আই ক্যাপ প্লাস অফ ই ওয়াই জে ক্যাপ সমান সমান ওয়াই আই ক্যাপ প্লাস অফ এক্স জে ক্যাপ লিখতেই পারো, তাই তো? তাহলে এক্স কম্পোনেন্ট, এটা হলো এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড, সেটা হলো এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড, তাই তো? তাহলে তুমি যদি বোথ সাইড থেকে কম্পেয়ার করো তাহলে ই এক্স এর ভ্যালু পাবে ওয়াই অ্যান্ড ই ওয়াই এর ভ্যালু পাবে সেটা হলো এক্স, তাই তো? প্লাস এক্স পাবে, ঠিকঠাক, প্লাস এক্স পাবে। এবারে দেখো যে এবারে কি জানি, দেখো এবার আমরা জানি, আমরা একটা ছোটবেলায় ফর্মুলা শিখি, ছোটবেলা নয় একটু আগে নয়, সেটা হচ্ছে কি বেশ কিছুদিন আগে, ইলেকট্রিক ফিল্ড মাইনাস অফ ডিভিডি এক্স। আর যারা যারা নতুন চ্যানেলটাকে দেখছো তারাও কিন্তু আমার প্লে লিস্টটিকে দেখতে পারো, যে সেখানটায় হচ্ছে কি একটা ইলেকট্রিক ফিল্ডের আলাদা করে প্লে লিস্ট করা আছে এবং পোটেনশিয়ালের প্লে লিস্ট করা আছে, যেখানে সমস্ত থিওরি এবং ম্যাথ ডিসকাস করা আছে, ঠিকঠাক? সো ই সমান ডিভিডি এক্স এটা আমরা জানি, এবং সেই ইটাকে আমরা খুব যদি স্পেসিফিক আরো হই তাহলে এটা আমরা এটাকে বলবো ই অফ এক্স, বিকজ এটা এক্স এর রেসপেক্টে বা এক্স পজিশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হচ্ছিল বলে তাকে আমরা ই এক্স বলেছি। সিমিলারলি এটাকে কি লিখতে পারবো বলো? মাইনাস অফ তাহলে ডিভিডি এক্স সমান সমান ওয়াই, তাহলে ভি সমান কি পেলে দেখো? ইন্টিগ্রেশন অফ আই থিঙ্ক ইন্টিগ্রেশন মাইনাস অফ ওয়াই ডিএক্স পাচ্ছ, তাই না? তাহলে এখান থেকে ভি সমান কি পেলে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত? এক্স, তাহলে এক্স ওয়াই প্লাস সি পেলে, একটা কনস্ট্যান্ট টার্ম আসবে সি। এখান থেকেও কি পাচ্ছ দেখো? ই ওয়াই, তাহলে মাইনাস অফ ডিভি ডিওয়াই পাবো, তাই তো? ই ওয়াই কে লিখতে পারি মাইনাস অফ ডিভি ডিওয়াই, এটা হলো প্লাস এক্স, তাহলে ভি হলো ইন্টিগ্রেশন মানে মাইনাস সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, তাহলে আবার পাবো মাইনাস অফ এক্স ওয়াই প্লাস অফ সি, ঠিকঠাক? তাহলে বোথ কেসে আমাদের ইন্টিগ্রেশনটা করে সমান এসছে, অর্থাৎ দুটো ভি সমান এসছে, তাহলে যে কোনো একটা ভি তুমি চুজ করে নিতে পারো। তাহলে ভি সমান মাইনাস অফ এক্স ওয়াই প্লাস অফ কনস্ট্যান্ট সি, যেগুলো তোমরা ম্যাথমেটিক্সে ইন্টিগ্রেট করে শিখে এসছো আই থিঙ্ক, তাই না? কোনো সলভ করা, এক্স ওয়াই বার করা, ওয়াই সমান ভি এক্স সমীকরণ থেকে পড়া। ওকে, চলো আশা করি সবার ক্লিয়ার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, ঠিকঠাক? চলো সব দেখো 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ তে বলেছে দেখো যে 1 ভোল্ট পার মিটার সমান সমান কত, এবং 4টে অপশন হচ্ছে কি তোমাদের দেওয়া আছে। ওকে, তাহলে কোনটা হবে দেখো। ফার্স্ট অফ অল একটা প্রশ্ন আস্ক করি তোমাদের, যে ভোল্ট পার একক হচ্ছে কি, ভোল্ট পার মিটার কিসের একক? চলো বলো, বলতে পারছো না তো? ভোল্ট পার মিটার হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের একক, তাই তো? তাহলে ইলেকট্রিক ফিল্ডের একক হলো ভোল্ট পার মিটার, ঠিকঠাক? তো যাই হোক, তাহলে আমাদের এই গিভেন অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে গিভেন অপশনের মধ্যে কোনটা হবে? তো যেটা হবে অ্যাকচুয়ালি দেখো 10 টু দি পাওয়ার 10, দেখো এখানে নিউটন পার কুলম্ব আছে সব জায়গায়, আর নিউটন পার কুলম্ব কিন্তু আমাদের কিসের একক হয় না? আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একক হয়। সো এককের দিক দিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, এখানেও ভোল্ট পার মিটার যেটা ইলেকট্রিক ফিল্ডের একক, এবং এখানেও নিউটন পার কুলম্ব যেটাও সব আমাদের কিন্তু ইলেকট্রিক ফিল্ডের একক। তাহলে এককের দিক দিয়ে সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হবে? তাহলে এই মানের দিক দিয়ে সমস্যা। তাহলে এখানে যদি 1 ভোল্ট পার মিটার থাকে, ঠিক আছে, তাহলে এখানটাও তো 1 থাকা উচিত। এই 10 টু দি পাওয়ার 10 কেন এসছে? এর মুখটা কিরকম বেকা। 10 টু দি পাওয়ার 7 ও তাই, মুখটাই কিরকম যেন, এটাও তাই। সো অপশন এটা রাইট, ঠিক, 1 নিউটন পার কুলম্ব। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। চলো
অপশন মানে প্রশ্ন 2 হয়ে গেল, এবার প্রশ্ন 3 মুছে দিই। প্রশ্ন 3-এ বলেছে, দেখো আমি লিখি, প্রশ্ন 3টা লিখি, প্রশ্নটা লিখি না, প্রশ্ন 3টা তো লিখি, 3টা, তাও প্রশ্নটা লিখছি। সো দেখো নেক্সট প্রশ্ন, যে প্রশ্ন হচ্ছে কি 3 নম্বর, যে শূন্য স্থানে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে এম ভরের একটা ইলেকট্রন ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে যাচ্ছে। আমি দাগ করছি কেন? সো ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যদি যায় তাহলে তার অন্তিম বেগটা কত হবে, এটাই হচ্ছে প্রশ্ন আমাদের। এবার দেখো আমি কিছু জানি না সাপোজ, ঠিক আছে, কিন্তু তবুও আমি এটাকে সলভ করতে পারবো। কোনো ইকুয়েশন জানার দরকার নেই, কিচ্ছু জানার দরকার নেই, জাস্ট একটুখানি বেসিক কনসেপ্ট and you can solve this question. Basic concept and you can solve this question. How? Let me show you. ঠিক, okay, let me show you. So just dimension analysis কি হতে পারে, dimension analysis কতটা পাওয়ারফুল হতে পারে সেটা দেখো। তাহলে ডাইমেনশন অ্যানালিসিস, তাহলে আমরা এইটুকু জানি তো, আমাদের অন্তিম বেগ বার করতে দিয়েছে। অন্তিম বেগ মানে কি? ভেলোসিটি বার করতে দিয়েছে। এইটা কোন একটা ভেলোসিটির সাথে সমান হবে, কোন একটা জিনিস এটার ভেলোসিটির সাথে সমান হবে। তাহলে ভেলোসিটির সাথে যদি সমান হয় তাহলে ভেলোসিটির মাত্রা কত হয়? ভি এর মাত্রা lt-1 হয়, তাই তো? এটাকে তোমরা একটা করতে পারো, এখানে ভি বিভব প্রভেদ বলেছে, তাহলে এটাকে স্মল ভি ইউজ করো, ভেলোসিটিটাকে স্মল ভি দাও, হ্যাঁ, যাতে মিসম্যাচ না হয়ে যায় দুটো ভি এর মধ্যে। তাহলে ভেলোসিটি lt-1 হয়। এবার তুমি নিচে থেকে চেক করতে শুরু করো ইভি বাই এম, ঠিক আছে? তাহলে ইভি বাই এম এই জিনিসটা কি হয়, এইটার ডাইমেনশন কি হয়? এটার ডাইমেনশন যদি ভেলোসিটি ডাইমেনশনের সঙ্গে সমান হয় তাহলে বলতে পারবো এটা হচ্ছে হতে পারে, ঠিক আছে? তখন আমার কিন্তু ফর্মুলা দরকার লাগবে, ঠিক? তাহলে ফার্স্টে দেখো ইলেকট্রন, এটা ইলেকট্রনের আধান কি হয়? কুলম, তাই না? ইলেকট্রনের আধান কি হয়? কুলম, কিউ, তাই তো? কিউ সমান আইটি লেখা হয়, কিউ সমান আইটি লেখা হয় মাত্রার দিক দিয়ে। তাহলে আমরা আইটি লিখে দিতে পারি এখানে। আচ্ছা তলাই করি, হ্যাঁ, তাহলে কিউ সমান আইটি লিখতে পারি, ইলেকট্রনের জায়গায় আইটি লিখতে পারি। এবার বিভব ভি, বিভব ভি মানে আমরা একটা জানি ফর্মুলা ডব্লিউ বাই কিউ। ও আচ্ছা, আমরা তো এটাকে ডাইরেক্ট এইভাবেই বসিয়ে দিতে পারতাম। ইভি, ইভি মানে আমরা কার্য জানি, তাই না? খুব ভালো করে তোমরা শিখেছো, ডব্লিউ সমান ভি ইন্টু কিউ, অর্থাৎ পোটেনশিয়াল ইন্টু আধান, পোটেনশিয়াল ইন্টু আধান সেটা ডাব্লিউ দেয়, অর্থাৎ কার্য দেয়। তাহলে ওপরের মাত্রাটা কি হবে? কার্যের মাত্রা, দ্যাট ইজ এম এল স্কোয়ার টি মাইনাস 2 বাই দেখো এম, তাই না? বাই এম। তো এম এর মাত্রা কি হয়? ক্যাপিটাল এম হয়, এম এর মাত্রা ক্যাপিটাল এম হয়। তাহলে এম এম ক্যান্সেল করেছে, তাহলে এল স্কোয়ার টি মাইনাস 2, এল স্কোয়ার টি মাইনাস 2। তাহলে ইভি বাই এম এর যে ডাইমেনশন এসছে এল স্কোয়ার টি মাইনাস 2, কিন্তু আমার ডাইমেনশন কিসের চাই? এল টি মাইনাস 1 এর ডাইমেনশন চাই, এল টি মাইনাস 1, সেটাই হলো আমাদের ভেলোসিটির ডাইমেনশন। তাহলে যদি এইটার উপর রুট থাকতো তাহলে এটা একটা রুট আসতো, তাহলে এল টি মাইনাস 1 আসতো, তাহলে ভেলোসিটি ডাইমেনশনের সঙ্গে সমান হতো। তাহলে এটা কিন্তু এসছে এল স্কোয়ার টি মাইনাস 2, তাহলে এটার ডাইমেনশন কিন্তু ভেলোসিটি ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করছে না, দ্যাটস ওয়াই এই অ্যান্সারটা হতে পারে না। যেহেতু এটা হতে পারে না তাহলে এটাও হতে পারে না, বিকজ টু ডাইমেনশন লেস কোয়ান্টিটি, টু ডাইমেনশন লেস কোয়ান্টিটি, তো এটা হতে পারে না। এবার দেখো টু ভি বাই এম, এখানে তো ইলেকট্রনটাই নেই, তাই তো? ইলেকট্রনের আধানটাই নেই, তাহলে এখানটায় হচ্ছে কি ইলেকট্রনটা যদি থাকতো তাহলে তার রুট আছে, এই জিনিসটা যদি রুট থাকতো তাহলে এখানেও একটা রুট আসতো, তাহলে এর ডাইমেনশন আসতো এল টি মাইনাস 1, তাহলে ভেলোসিটির ডাইমেনশনের সঙ্গে সমান হতো। কিন্তু এখানে রুট আছে, বাট ইলেকট্রন থাকলেই তো কার্য হতো, কিন্তু এখানে ইলেকট্রন মিসিং, তাহলে এটাও হতে পারে না, বিকজ এর ওপরে তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 2 লিখতে পারবো না। তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে এটা, ঠিকঠাক? এবার পরীক্ষার সময় ঠিকঠাক, তাহলে আমরা অপশন এলিমিনেশন প্রসেসর দ্বারা এটা কিন্তু করে ফেলেছি, কিন্তু পরীক্ষার সময় যদি এটা দেওয়া থাকতো তাহলে তোমরা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস করতে পারতে না, বিকজ এটারও ডাইমেনশন যা সেটা এলটি মাইনাস 1 আসছে, এটারও ডাইমেনশন তাই সেটাও এলটি মাইনাস 1ই আসবে, তাহলে তখন ডাইমেনশন অ্যানালিসিস ফেল, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়াল মানে রিলেশন জানতে হবে। তাহলে চলো সেই অ্যাকচুয়াল রিলেশন দিয়ে এবার শিখি।
এটাও তো একটা ওয়েতে শিখলে যেখানটায় তোমাকে কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস হয়তো এই প্রশ্নের ক্ষেত্রে হেল্প করেনি, কিন্তু অন্য প্রশ্নের ক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে হেল্প করবে। ঠিক, তাহলে এখানটায় আমরা কি জানি দেখো, শূন্যস্থানের মধ্য দিয়ে যাচ্ছে এম ভরের কোন একটা ইলেকট্রন, ইলেকট্রনের আধান ই হয়, যে বিভব প্রভেদের মধ্য দিয়ে যাচ্ছে তার মান ভি। তাহলে এই ইলেকট্রন ভোল্ট অর্থাৎ ইলেকট্রন ইনটু বিভব প্রভেদ, সেটাই অ্যাকচুয়ালি ইলেকট্রনের গতিশীলতার কারণ, অর্থাৎ এইটাই তাকে গতিশক্তি দেবে। তাহলে এখানটা ভি কি পাচ্ছ দেখো, সিম্পলি 2ev/m পাচ্ছ, তাই না? 2 টাইপার চলে আসলে এমটা নিচে আসলো, ভি এর রুট করে দিলে ঠিকঠাক, মানে এটা রুট করে দিলে চলে আসবে 2ev/। তো এটা আমি এক লাইনে করতে পারতাম যদি বলে দিতাম যে এটা এইভাবে হয়, বাট তোমরা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসের যে মজাদার ব্যাপারটা আছে সেটা কিন্তু বুঝবে না। ওকে, চলো নেক্সট। দেখো বলে দিয়েছে কি, একটা 5 ওহমের অভ্যন্তরীণ রোধ এবং সেই ব্যাটারিটা তড়িৎচালক বল 2 ভোল্ট, যার সাথে একটা বাহ্যিক রোধ কানেকশন আছে যেটা হলো 15 ওহম। যদি থাকে তাহলে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত? ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে একটি ব্যাটারি আছে, যে ব্যাটারির সাথে একটা ব্যাটারির সঙ্গে একটা 15 ওহমের বাহ্যিক রেজিস্ট্যান্স যুক্ত আছে এবং তার ইন্টারনাল যে রেজিস্ট্যান্স ব্যাটারি সেটা 2 ওহম বলে দিয়েছে, 5 ওহম বলে দিয়েছে, এবং ব্যাটারি তড়িৎচালক বল যেটা ইলেকট্রোমোটিভ ফোর্স সেটা 2 ভোল্ট বলেছে। তাহলে আমাদের কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত? ঠিক আছে, তাহলে সার্কিটটা আঁকো। সার্কিটটা একটু আঁকার দরকার আছে, কারণ সার্কিট আঁকলে অনেক কিছু সলভ হয়ে যায়, তাই তো? তাহলে এটা হলো এরকম, অভ্যন্তরীণ রোধকে আমরা হচ্ছে সবসময় ব্যাটারির সঙ্গে শ্রেণীতে আঁকি, তাই তো, বা সার্কিটের সঙ্গেও শ্রেণীতে থাকে। তো এটা 5 ওহম, এটা হলো আর সমান 15 ওহম বাহ্যিক রোধ, এখানে ভেতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের 2 ভোল্ট, ইলেকট্রোমোটিভ ফোর্স 2 ভোল্ট। তাহলে আমার কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ জানতে চেয়েছে, অর্থাৎ কোষের এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত। তার মানেই হচ্ছে এটা, সেটা হলো এই রেজিস্ট্যান্সের দু প্রান্তে বিভব প্রভেদ বার করতে দিয়েছে, যেটা হচ্ছে আমরা বলি ভি কত, দ্যাট ইজ ভি অফ আর কত, এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এবার কি করবে তুমি দেখো। আচ্ছা, অপশন গুলো দিয়ে দিই। অপশন এ বি সি ডি, অপশন এ বি সি ডি তে কত ছিল দেখো, 1.5 2 1.33 0। তাহলে 1.5 2 ভোল্ট 1.33 এন্ড 0 ভোল্ট। ঠিক আছে, এটা তো হতে পারে না কখনো 0, এটা তো হতেই পারে না, না এটা হতে পারে, এটা কেন নয়, এটা 2 ভোল্ট কখনো হতেই পারে না, তাই না? কারণ অভ্যন্তরীণ রোধের জন্য ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পতন হয়, ফলে খানিকটা ভোল্টেজ নষ্ট হয়, তাহলে কোষের দু প্রান্তের বিভব ওটাই আবার আসতে পারে না, অর্থাৎ রোধের দু প্রান্তের বিভব এটা আসতে পারে না, 2 আসতে পারে না। ওকে, তাহলে এই দুটো অ্যান্সার ক্যান্সেল। আর কখনো 0 ভোল্ট হয় না, কোষের দু প্রান্তের বিভব প্রভেদ কি কখনো 0 হবে? কারণ সেটা একটা ডেফিনিট ভ্যালুর আছে, তাই না, 2 ভোল্ট। তাহলে সবসময় বলবো দুটো অপশন অলওয়েজ এলিমিনেট হয়ে যায়। আবার কে ফোন করে, কে ফোন? তাহলে এখান থেকে কোনটা হবে দেখো, তাহলে কারেন্ট আই শুড বি, আই সমান ই বাই আর প্লাস অফ স্মল আর হয়, তোমরা জানো নিশ্চয় আমার থেকে ভালো, তাই তো? আরে যোগ করি, সো ই সমান কত আসবে দেখো, 2 বাই এটা 20 আসবে, তা 2 বাই 20 মানে 1/10, 1/10 মানে হলো 0.1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আই সমান 0.1 অ্যাম্পিয়ার। এবার ভি আর অর্থাৎ এই কোষের দু প্রান্তের বিভব, সেটা কিভাবে বার করতে হয়, সেটা এইভাবে বার করতে হয়, আই আর। তাহলে ভি আর সমান আই ইন্টু আর, দ্যাট ইজ অফ 0.1 ইন্টু হচ্ছে কে আর মানে হচ্ছে 15, দ্যাট ইজ অফ 1.5 ভোল্ট। সো আই হোপ ক্লিয়ার, 1.5 ভোল্ট দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে 1.5 ভোল্ট, ঠিকঠাক। এটা হলো আমাদের 1.5 ভোল্ট। তাহলে অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। 5এরটা, 100 ওয়াট ও 40 ওয়াট বাল্ব দুটি রোধের অনুপাত একই ভোল্টেজের। চলো
এবার দেখো বলেছে একই ভোল্টেজের 100 ওয়াট ও 40 ওয়াট বাল্ব দুটির রোধের অনুপাত কত। তো একই ভোল্টেজ মানে কি, দুটো বাল্বের এক ক্রসে বা দু প্রান্তে একই ভোল্টেজ দেওয়া আছে, ঠিকঠাক একই ভোল্টেজ দেওয়া। হাম একই ভাই, একই মা কি দো ভাই, ঠিক আছে। সো দুটো বাল্বের এক ক্রসে একই পোটেনশিয়াল দেওয়া আছে, ঠিকঠাক। এবার দেখো আমরা কি করে করবো, আমরা কি জানি পি সমান, আমরা কি জানি পি সমান ভি স্কোয়ার বাই আর, তাই তো, পি সমান ভি স্কোয়ার বাই আর, এটা জানি আমরা। তাহলে আর সমান কি লিখবো বলো, আর সমান তাহলে ভি স্কোয়ার বাই পি লিখবো। আমরা এটা জানি তো, উই নো, এটা জানি আমরা, উই নো উই নো উই নো, ডব্লিউ কে উই নো। তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে 100 ওহম আর 100 ওয়াট আর 40 ওয়াট, তাহলে ধরো দুটো রোধের দু প্রান্তে, এই বাল্ব দুটোর দু প্রান্তে ভি করে বিভব প্রভেদ দেওয়াই গেছে। তাহলে তুমি কি লিখবে, ভি স্কোয়ার বাই 100 ওয়াট ইস টু ভি স্কোয়ার বাই 40 ওয়াট, তাই না? এটা ফার্স্ট বাল্ব, সেকেন্ড বাল্ব, এটা পাওয়ার, ঠিকঠাক বোঝা গেছে। সো ভি স্কোয়ার ক্যান্সেল, এটা 1/100 ইস টু 1/40। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে 40:100, দ্যাট ইজ, এটা 4 দিয়ে কত দিয়ে কাটবে দেখো, 20 দিয়ে কাটবে, 20 দিয়ে কাটলে 2 5, 20 দিয়ে কাটলে 2 5, তাহলে 2 5 অপশন এ। আই হোপ ক্লিয়ার, করে নাও। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এবার একটা 6 নম্বর প্রশ্ন, ম্যাগনেটিক ফিল্ড দ্য মোস্ট ডেঞ্জারাস। চলো নেক্সট প্রশ্ন, এটা আমাদের 6 দাগের প্রশ্ন, তাই তো, 6 দাগ, 6 এর দাগের প্রশ্ন। 6 দ্য মোস্ট ডেঞ্জারাস চ্যাপ্টার ইন ক্লাস 12, দ্যাট ইজ অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, তাই না? সেটা তোমরাও অ্যাকসেপ্ট করো অ্যাকচুয়ালি। তাহলে দেখো, ভি বেগে গতিশীল একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র অবিলম্বে ওই ক্ষেত্রে প্রবেশ করার ফলে আর ব্যাসার্ধের বৃত্ততে ঘুরতে থাকে, বি এর মান বৃদ্ধি করলে নিম্নলিখিতের মধ্যে কোনটা হবে অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো, এই দুটো 4টে অপশনের মধ্যে দুটো অপশন এমনিতেই বাদ, আশা করি তোমরা অনেকেই গেস করে নিয়েছো। সেটা হচ্ছে কি, দেখো ভি বৃদ্ধি এটা ক্যান্সেল, ভি বৃদ্ধি এবং ভি হ্রাস এটা হলো ক্যান্সেল। আস্ক মি হোয়াই, কেন ক্যান্সেল হলো ভি বৃদ্ধি আর ভি হ্রাস? বিকজ ম্যাগনেটিক ফিল্ড ইজ আ ওয়ার্কলেস ফোর্স, তাই তো, কার্যহীন বল। ম্যাগনেটিক ফিল্ড হলো একটা কার্যহীন বল, বা ম্যাগনেটিক ফোর্স হলো একটা কার্যহীন বল, তাই তো। তাহলে সে কোনোদিন ভেলোসিটি বৃদ্ধি করতে পারবে না, হ্রাসও করতে পারে না। ঠিক এই কথাটা দিমাগ মে ভালো করে ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইজ আ ওয়ার্কলেস ফোর্স, সেই জন্য হচ্ছে কি সে কখনোই কার্য করতে পারে না। তার মানে তার মধ্যে কোন আহিত কণা প্রবেশ করলে তার ভেলোসিটি কখনোই বৃদ্ধি পাবে না বা কখনোই হ্রাস পাবে না, ঠিকঠাক, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ঠিকঠাক। তাহলে ভি বৃদ্ধি ভি হ্রাস এটা হচ্ছে না। তাহলে ব্যাসার্ধের আর ব্যাসার্ধের বৃত্তের পথে ঘোরে, তাহলে কি হয় সম্পর্ক তোমরা জানো নিশ্চয়, যে সব সময় এটা হয়, আর সমান এম ভি বাই কিউ বি হয়, আর সমান এম ভি বাই কিউ বি হয়, তাই তো, আর সমান এম ভি বাই কিউ বি হয়। আর যারা এটাতে জানতে চাইছো কি করে আসে, তাহলে আমরা তো সেই এইভাবে করতাম, লরেঞ্জ ফোর্স কিউ ভিবি আর সেন্ট্রিফিউগাল ফোর্স, দ্যাট ইজ অফ এইটা, দ্যাট সেন্ট্রিপেটাল ফোর্স, তাই তো, অভিকেন্দ্র বল, সেটা হচ্ছে এটার সঙ্গে সমান হতো। তাহলে কিউ ভিবি আর এম ভি স্কোয়ার বাই আর, সেটা থেকে আমরা আর সমান এম ভি বাই কিউ বি পেতাম, ঠিকঠাক। তাহলে ভেলোসিটি কখনো বৃদ্ধি পাবে না, হ্রাস পাবে না, কনস্ট্যান্ট থাকবে। যে মাসটা ঢুকেছে সেই মাসটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আহিত কণার কোনো পরিবর্তন হবে না, তারও মাস কনস্ট্যান্ট। যে আধানটা ঢুকেছে অর্থাৎ তার আধানটাও কনস্ট্যান্ট। তাহলে রিলেশন কার সঙ্গে কার হবে, অনলি আর এন্ড অনলি বি। তো এবার দেখো বলেছে বি এর মান বৃদ্ধি করলে, তাহলে বি এর মান বৃদ্ধি করলে আর হ্রাস পাবে, বিকজ ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো বি এর মান বৃদ্ধি আর হ্রাস, তাহলে দিস ইজ ইউর অ্যান্সার, ঠিকঠাক। তো এই দুটো ফোকাস করার আমার কোনো দরকার নেই, ঠিকঠাক, এই দুটো ফোকাস করার কোনো দরকারই নেই। সবসময় মাথায় রাখবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভেলোসিটি আহিত কণা কোনোদিন বৃদ্ধিও পায় না, হ্রাসও পায় না, ঠিকঠাক। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আবার 7 দাগ, সেটাও ম্যাগনেটিক ফিল্ড।
চলো নেক্সট প্রশ্ন দেখো, একটি বৃত্তাকার তার, তার ব্যাসার্ধ হচ্ছে কি আর, এবং সেই ব্যাসার্ধ তারের মধ্য দিয়ে আই মানের একটা কারেন্ট যাচ্ছে, তারটিকে এবার বি চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে রাখা হলো, বি চৌম্বক ক্ষেত্রে এমন রাখা হলো যাতে বি এর অভিমুখ তারটির তলের ওপর লম্ব হয়, এবং ক্রিয়াশীল চৌম্বক বল তাহলে কত? তাহলে ক্রিয়াশীল চৌম্বক বল তারের উপর এটা হয় এফ সমান আই এল ক্রস বি, যেহেতু এখানটায় তারটার তলের সঙ্গে লম্ব বলেছে, তারটার তলের সঙ্গে লম্ব, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সেটা হলো সমান্তরাল হয়ে যাবে, আর সমান্তরাল মানে থিটা 0 অ্যাঙ্গেল দেবে, থিটা 0 অ্যাঙ্গেল দেওয়া মানে অপশন ডি অ্যান্সার হবে। এটা হচ্ছে শূন্য, এটা চোখ বুঝিয়েই শূন্য অ্যান্সার করবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 প্রশ্নটা কি বলেছে আমি লিখিনি, আমি এমনি মুখে বলছি, সেটা শুনে নাও, বেদের মতো শুনে শুনে মনে রাখা, শ্রুতি, তাহলে এই কোশ্চেনটা শ্রুতি নাও, মানে শ্রুতি। সো একটি ভোল্টমিটারকে যদি না সরি একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করতে এর সঙ্গে কি করতে হয়, কি যুক্ত করতে হয়? তাহলে একটা গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে ট্রান্সফার করবে, তাহলে কি করতে হয়? তাহলে আমরা তো জানি একটা হচ্ছে কি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে ট্রান্সফার করতে গেলে একটা উচ্চ মানের রোধ শ্রেণীতে যোগ করতে হয়, উচ্চ মানের রোধ শ্রেণীতে যোগ করতে হয়, ঠিকঠাক। আর এটা হচ্ছে তাহলে আমাদের গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে ট্রান্সফার করতে গেলে, আর গ্যালভানোমিটারকে অ্যামিটারে ট্রান্সফার করতে গেলে কি করতে হয়? একটা হলো নিম্নমানের রোধ, এটা তোমার সাথে এক্সট্রা ইনফরমেশন শেয়ার করে দিলাম, ঠিক আছে, এটাও আসতে পারে পরীক্ষা এমসিকিউ। নিম্নমানের রোধ সমান্তরালে যোগ করতে হয়, ঠিক আছে, নিম্নমানের রোধ, ওকে, নিম্নমানের রোধ সমান্তরালে যোগ করতে হয়। তাহলে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার করতে হলে উচ্চমানের রোধ শ্রেণীতে যোগ করতে হয়, আর গ্যালভানোমিটার থেকে অ্যামিটার করতে হলে নিম্নমানের রোধ সমান্তরালে যোগ করতে হয়, ঠিকঠাক। চলো পরের প্রশ্ন, এবং ইন্টারেস্ট। তাহলে দেখো, একটি সমতল লেন্সকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে এরূপ একটি তলের দ্বারা দুটি সমান অংশে বিভক্ত করা হলো, প্রতি অর্ধের ক্ষমতা কত হবে? এবং লেন্সের ক্ষমতা হচ্ছে কে 4D বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ধরো প্রধান অক্ষের সঙ্গে লম্ব, ঠিক আছে, তাহলে এইটা ধরে নাও আমাদের হচ্ছে কি লেন্সটা, তাহলে এইটার প্রধান অক্ষ কোনটা? এইটা। এবার প্রধান অক্ষের সঙ্গে লম্ব, তাহলে ধরো লেন্স এইরকম দাঁড়িয়ে আছে, ঠিক আছে, লেন্স হচ্ছে এরকম দাঁড়িয়ে আছে, তাহলে প্রধান অক্ষ এইরকম যায়, ঠিক আছে, এটা হলো প্রধান অক্ষ, এই অক্ষটার সঙ্গে লম্ব, তাহলে এইভাবে হতে পারে, এইভাবে তুমি কেটে ফেলেছো, ঠিক আছে, এরকম ভাবে কেটে ফেলেছো কোনো একটা তল দ্বারা। তাহলে যে তল দ্বারা তুমি এটাকে কেটে ফেলেছো সেটা ধরো এরকম হাত আছে, এই হাত কালিয়া কা হাতে, সো এরকম ভাবে কেটে ফেলেছো, ঠিক। তাহলে এইখান থেকে একটা দারার আগায়া, ঠিকঠাক, দারার, ঠিক আছে, দারার আগায়া, সিনেমা হলে দারার, সিরিয়াল হলে দারার হয়, তাই না, ছবি কেঁপে কেঁপে যায়, দারার হয়ে গেল, তাহলে ফেটে গেল, ঠিক। তাহলে আমরা যে দুটো লেন্স দেখতে পেয়েছি সেটা হলো এরকম একটা লেন্স আর একটা এরকম লেন্স দেখতে পেয়েছি। তাহলে এই লেন্সের ক্ষমতা 4D ছিল, তাহলে এই দুটো লেন্সের এখন ক্ষমতা কত করে হবে, প্রতি অর্ধের ক্ষমতা কত করে হবে? সিম্পল, সেটা হচ্ছে 2D করে হবে, যেহেতু তারা অর্ধেক হয়ে গেছে, সেটা বলতেই পারো, আমিও সেটা বলছি, এবং সেটাই অ্যান্সার। এবার যদি এইটাতে কেউ স্যাটিসফাইড না হও, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি কি করে 2D আসছে, ঠিক আছে, দেখে নাও কি হবে। সো সিম্পল একটা লজিক ভাবো, ফিজিক্স লজিক কি, এই তলটাও কার্ভ ছিল এবং ডান দিকের তলটাও কার্ভ ছিল, এই তলটা, এটা হচ্ছে আমাদের কি অভিসারী লেন্স, মানে উত্তল লেন্স অভিসারী লেন্স হয়, তাহলে এই তলটাও রশ্মিগুচ্ছগুলোকে কাছে আনে, এবার যেহেতু এখানটায় ঘন থেকে লঘুতে যাচ্ছে, আবার এই তলটাও কিন্তু রশ্মিগুচ্ছগুলোকে আরো কাছে আনে। তাহলে এখন দেখো এইটার উপরে যদি রশ্মিগুচ্ছগুলো এসে পড়ে, যে কোনো একটা হাফের ওপরে, তাহলে তার অনলি ওয়ান তল হচ্ছে কার্ভেচার, ঠিক আছে, অনলি ওয়ান তল কার্ভেচার, এবং বাকি তলটা হচ্ছে সমতল হয়ে গেছে, তো এরকম কেটে দেওয়া হয়েছে।
তাহলে সেটা যদি এখন সমতল হয়ে যায়, সমতল দর্পণের হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ ইনফাইনাইট, ফোকাস দূরত্ব 0, তাহলে সে হচ্ছে কনভার্জ করতে পারে না, অর্থাৎ রশ্মিগুচ্ছগুলোকে মেলাতে পারে না। তাহলে এই লেন্স আগে যেখানে রশ্মিগুচ্ছগুলোকে কনভার্জ করতো, তাহলে এখন একটা কনভার্জিং তল বাদ চলে গেছে, তাহলে অনলি ওয়ান কনভার্জিং তল আছে, তাহলে সে নিশ্চয়ই আগেকারের থেকে দ্বিগুণ দূরত্বে গিয়ে মিলবে। গট ইট? আগে যেখানে গিয়ে মিলতো সে এখন তার থেকে দ্বিগুণ দূরত্বে গিয়ে মিলবে। ওকে, তার মানে ফোকাস দূরত্ব দ্বিগুণ হয়ে যাবে, তার মানে তার ক্ষমতা হচ্ছে কি অর্ধেক হয়ে যাবে। ঠিকঠাক, বিকজ পি সমান 1/f, তাহলে ফোকাস দূরত্ব দ্বিগুণ, মানে ক্ষমতা অর্ধেক, সেটাই তো হওয়া উচিত। সে দূরে গিয়ে মিলছে, তাহলে তার কনভার্জিং করার ক্ষমতা, অর্থাৎ তার বক্রতা করার ক্ষমতা, সেটা হচ্ছে এখন কমে গেছে। ক্লিয়ার? যদি বুঝতে না পারো আবার আরেকবার পজ করে রিব্যাক করে দেখে নিও, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবে। তার আগে দুটো তল কনভার্জিং ছিল, দুটো তল একসঙ্গে মিলে কনভার্জ করছিল, এখন একটা তল কনভার্জ করছে আর একটা তল কনভার্জ করছে না, বিকজ সেই তলটা এখন সমতল হয়ে গেছে। তাহলে আগে দুটো তলের কনভার্জিং এর ক্ষমতা নিয়ে যেখানে গিয়ে মিশতো, তাহলে এখন একটা তল কনভার্জিং তল থাকার জন্য সে যেখানে গিয়ে মিশবে তার থেকে আরো দ্বিগুণ দূরত্বে গিয়ে মিশবে, মানে পূর্বের থেকে দ্বিগুণ দূরত্বে গিয়ে মিশবে, ফলে তার ফোকাস দূরত্ব দ্বিগুণ হয়ে যাবে এবং তার ক্ষমতা অর্ধেক হয়ে যাবে। ঠিকঠাক? এবারে তোমার এটাকে তো ফিজিক্স লজিক বললাম, এবার তুমি ম্যাথামেটিক্স দিয়ে কি করে ভাবতে পারো? ম্যাথামেটিক্স দিয়ে এইভাবে ভাবতে পারি, দেখো ম্যাথামেটিক্স দিয়ে আমি এইভাবে ভাবতে পারি, দেখে নাও। ফার্স্টে দুটো সমতল লেন্স বলেছে, সমতল, তাহলে এই তলের বক্রতা ব্যাসার্ধ r ধরলে এই তলের বক্রতা ব্যাসার্ধ r হবে। খুব দ্রুত করছি, এবং আমরা জানি সমতল লেন্সের ফোকাস দূরত্ব μ-1 ইন্টু 2/r হয়, তাই না? এই 2/r টা কি করে আসে? 1/r প্লাস 1/r, 1/r প্লাস 1/r, এইভাবে আসে। এইবারে যখন কেটে দেওয়া হলো যে কোনো একটা খণ্ড পড়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে ফোকাস দূরত্ব 1/f প্রাইম কি লিখবো দেখো, সেখানে ফোকাস দূরত্ব 1/f প্রাইম সমান μ-1 ইন্টু 1/r লিখবো, বিকজ 1/r প্লাস 1/r এটা দুটো তলের জন্য ছিল, একটা তল আছে তাহলে 1/r লিখবো, আর বাকি যে তলটা অর্থাৎ এই তলটা, এটা তো এখন সমতল হয়ে গেছে, সমতলের তো ফোকাস বক্রতা ব্যাসার্ধ ইনফাইনাইট, তার মানে তার কন্ট্রিবিউশন 0, তাহলে শুধু এইটা লিখতে পারবো। তাহলে তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ দেখো, 1/f প্রাইম সমান দেখো কি লিখতে পারবে, এই পুরোটার ভ্যালু কত, 2টাকে যদি নিচে নিয়ে আসো তাহলে এই পুরোটা 1/r হচ্ছে, তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 2/f, তাহলে সিম্পলি f সমান দেখো 2f প্রাইম হয়ে গেছে, অর্থাৎ ফোকাস দূরত্ব দ্বিগুণ হয়ে গেছে, তার মানে পাওয়ার হাফ হয়ে যাবে। ঠিকঠাক? বিকজ পাওয়ার p সমান 1/f হয়, তাহলে ফোকাস দূরত্ব দ্বিগুণ হয়েছে, পাওয়ার অর্ধেক হয়ে যাবে। তাহলে 4D যদি ছিল তাহলে এখন 2D হবে। গট ইট? চলো, আই হোপ তোমাদেরকে পুরোপুরি স্যাটিসফাই করাতে পেরেছি। সো দেখো নেক্সট প্রশ্ন 10, অন্ধকার পটির বেধ, তাহলে আলোর ব্যতিচারে যেটা আমরা পড়েছি, অন্ধকার পটির বেধ y1 এবং উজ্জ্বল পটির বেধ y2 হলে নিচের মধ্যে কোনটা চারটে সম্পর্কের মতো কোনটা সঠিক হবে, এটাই তো প্রশ্ন। তাহলে আমরা তো সবাই জানি যে উজ্জ্বল পটির বেধ আর আলোর পটির বেধ সবসময় সমান হয়, অর্থাৎ ঝালর প্রস্থ সমান। তাহলে উজ্জ্বল পটির বেধ y1 y2 যাই হোক না কেন, আর আলোর পটির বেধ সবসময় সমান হবে, তাহলে y1 সমান y2 হবে, বা β1 সমান β2 হবে, যদি বিটা দিয়ে থাকতো। তাহলে বোথ অপশন এইগুলো সব আমাদের ক্যান্সেল, অনলি সেই অ্যান্সার। আচ্ছা, ইট ইজ ইওর অ্যান্সার। এটা জানা উচিত, তাহলে তোমরা জানো নিশ্চয়ই, তাই তো? চলো তারপরে 11, একটি পোলারয়েডে বলেছে প্রশ্ন। তাহলে একটি পোলারয়েডকে আলোর গতিপথে রেখে ঘোরানো হলে আলোর তীব্রতার কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, তাহলে 4 অপশনস। ঠিক আছে, এটা হলো 11 কোটি টাকার প্রশ্ন, সরি 11 দাগের প্রশ্ন, 11 কোটি টাকা হলেও হতে পারে। ঠিক আছে, কে হবে এইচএস উইনার? যাই হোক, এটা কোনটা হবে তো এটা তো দেখে বোঝা যাচ্ছে, কারণ আমাদের এটাই হবে, যে অপশন সি হবে। আলোটা হচ্ছে কি, যেহেতু কোনো আমাদের তীব্রতার কোনো পরিবর্তন হয়নি, তাহলে সে আলোটা হলো অসমবর্তিত। কেন? তোমরা জানো নিশ্চয়ই, এরকম ছবি দেখেছো যে এইখানটায় কোনো একটা লাইট সোর্স আছে, সেটা হলো আনপোলারাইজড, যাকে এইভাবে দেখো বইতে আঁকা হয়েছে,
যার ভাইব্রেশন হলো চারিদিকে আছে এইভাবে, আলো এইভাবে যাচ্ছে, এখানটায় পোলারয়েড কে রাখা হয়েছে, টুরমালিন জাতীয় কোনো কেলাস, পোলারয়েড বা অ্যানালাইজার যা কিছু বলো। এবারে এই পোলারয়েডটাকে এই অ্যাক্সিসের রেসপেক্টে ধরো এটা তোমাদের দিকে আছে, এটা হলো অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে পোলারয়েডকে এইভাবে ঘোরানো হচ্ছে, আর তোমরাই দেখছো, অর্থাৎ এই পোলারয়েডের পেছনে চোখ আছে, এটার পেছনে চোখ আছে, এখানটায় চোখ আছে, চোখ খুব ভালো আঁকি ওই জন্য চোখটা লিখে দিতে হলো, হ্যাঁ চোখ, এখানে চোখ রেখে এবার পোলারয়েডটাকে ঘোরাচ্ছ। তো যতই ঘোরাও না কেন, তাহলে যদি তীব্রতার কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা বলবো অসমবর্তিত, আর যদি তীব্রতার পরিবর্তন হয় তাহলে আমরা বলবো সমবর্তিত। সেটা ম্যালাস ল বলে গেছে, তাই না? ম্যালাস ল থেকে আমরা জানি। তাহলে পোলারয়েডে কোনো হচ্ছে কে পরিবর্তন হয়নি, তার মানে এটা হলো অসমবর্তিত আলো গেছে, ঠিকঠাক? যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা আলোটা দেখতে পাচ্ছি, ঠিকঠাক? চলো নেক্সট প্রশ্ন 12তে যাওয়া যাক। তো ট্রানজিস্টরের আলফা বিটার মধ্যে সম্পর্ক, 4 অপশনস আর গিভেন, কোনটা হবে বলো? লেটস গেস। ঠিকই বলেছো, অ্যান্সার হচ্ছে আমাদের জানি না। তাহলে শুরু করি করতে হবে। তাহলে বিটা দেখো, বিটা ইকুয়ালস টু 1/1 মাস আলফা, একটু তো অন্তত পড়েছি, যা মনে পড়ছে না চোখে, ওপরে আলফা বিটা বা এদিকে আলফা থাকলে বিটা বিটা এরকম কিছু একটা হতো। তাহলে এর মুখটাই কেন একটা ব্যাকআপ পোড়া, এটা হতে পারে না কখনো, এটা আলফা ফালফা দিয়ে থাকলে এটা তো ভাবতাম, মুখটাই কেন ব্যাকআপ পোড়া, একটু কোনোদিনই ছিল না। আলফা বিটাতে একটু জানি না, আই সমান আইসি প্লাস আইবি হয়, সেখান থেকে আইসি দ্বারা আইবি দ্বারা ভাগ ভাগ করেছিলাম, কি সব করে সব পেয়েছিলাম, টু ফুকুই আসতো না। তো এর মুখটাই হোক কেন এটা ব্যাকা হবে, সো এটা কোনো হতেই পারে না। সো অপশন এ আর বির মধ্যে তোমাদের কোনটা হবে সেটা তোমাকে বাঁচতে হবে, ঠিক আছে? তো সবসময় দুটো অপশন বাদ দিয়ে দেওয়া যায়। অপশন এ আর বির মধ্যে কোনটা হবে? একটা জিনিস চিন্তা করো, বিটা সবসময় কি হয়? একের থেকে বড় হয়, ঠিক আছে? তুমি এইখানটা দেখো, বিটা যদি একের থেকে বড় হয় তাহলে 1 মাইনাস বিটা, তাহলে এটা বিটা একের থেকে বড়, তাহলে তলাইটা নেগেটিভ আসছে, তাহলে আলফাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু যারা একটু পড়েছো জানো, আলফা হচ্ছে কি 0 থেকে বড় কিন্তু একের থেকে ছোট হয়, তাহলে আলফা হচ্ছে কি 0 থেকে বড় আর একের থেকে ছোট হয়। আলফার ভ্যালু ওই 0.99 0.98 এরকম টাইপের কিছু হয় আলফা, ঠিক আছে? তাহলে এটা কখনো হতে পারে না, বিকজ এটা নেগেটিভ আছে। দেখো বিটাটা একের থেকে বড় বলে 1 মাইনাস বিটা পুরোটা নেগেটিভ চলে আসছে, তাহলে আলফাটা নেগেটিভ কোনোদিন হতে পারে না। তাহলে অপশন ইজ এটা। আর যারা খুব কনফিডেন্ট তাহলে বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা লিখেছি, মার্গুলি, ঠিক আছে? এটাতে কোনোদিনই, এবারে তোমাদের কোথায় সমস্যা হবে, যদি পরীক্ষার সময় স্যার একটু পাকামো করে এইরকম একটা সম্পর্ক দিয়ে দেয় আলফা বাই 1 প্লাস আলফা, তাহলে এইটার মধ্যে যেন কনফিউজ হয়েও না। একটা ট্রিক দেখো, বিটা যেহেতু সবসময় একের থেকে বড়, তাহলে আলফা নিচে কিছু একটা +1 হয়ে গেলে, ধরো আলফার ভ্যালু কিছু একটা ধরো, জানি একের কম, কিছু একটা ধরো 2 ধরো, একের থেকে কম আমি জানি, তবুও 2 ধরতে বলছি। তো এটা 2 যদি হয় তাহলে নিচে 3, 2 এর 3 মানে একের থেকে ছোট, কিন্তু বিটা সবসময় একের থেকে বড় হয়, তাই তো? তাহলে যখনই তলায় বা হরে বা ডিনোমিনেটারে একের থেকে বড় কিছু একটা কোয়ান্টিটি বসেছে, তাহলে সেই রাশিটা পুরোটা হয় আমাদের একের থেকে ছোট, তাহলে বিটা কখনো একের থেকে ছোট হতে পারে না। তাহলে এটা ট্রিক মাথায় রেখো, বিটা ইকুয়ালস টু 1 বাই আলফা বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। চলো, অন্তরক পদার্থ নিষিদ্ধ শক্তি কোটি ব্যবধান ইজি সেটা কত? আমরা জানি অন্তরক হলো কন্ডাক্টিভিটি সব থেকে কম, তাই তো? পরিবাহীর থেকে কম, সেমিকন্ডাক্টরের থেকে কম, তার মানে তার ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, যোজ্যতা পটি আর পরিবহন পটির মধ্যে গ্যাপ সব থেকে বেশি থাকবে, তাই তো? ইজি 0 কার হয়? এটা কন্ডাক্টরের হয়, সুতরাং এটা হচ্ছে ফলস। এটা কার হয়? কন্ডাক্টরের হয়, লিখে দিলাম, অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে হয়। এবার কন্ডাক্টর 0 যদি হয় তাহলে সেমিকন্ডাক্টর ওর থেকে কম পরিবাহিতাঙ্ক বিশিষ্ট, সুতরাং ওর ইজি যে গ্যাপটা ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, তাহলে 0 থেকে বড় হয়। তাহলে 0 থেকে বড় হলে এটাও সেমিকন্ডাক্টরের হয়,
সেমিকন্ডাক্টরের হয়, এটাও আমাদের সেমিকন্ডাক্টরের হয়, ঠিক আছে? এরকম ভ্যালুগুলো সেমিকন্ডাক্টরের হয়। আর ইজি 3 গ্রেটার দেন 3 এটাই হবে আমাদের ইনসুলেটর, দ্যাট ইজ আ অন্তরক, ঠিক আছে? এটা হলো আমাদের অন্তরক, ঠিকঠাক? তাহলে এই দুটো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের জন্য, আর এইটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের জন্য। আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে? অপশন সি অ্যান্সার। তাহলে ইজি গ্রেটার দ্যান 3 ভোল্ট। আচ্ছা, প্রশ্নে ভুল দিয়েছে, হ্যাঁ প্রশ্নে ভুল বলতে একটুখানি জায়গায় মিসিং হয়েছে, ভোল্ট নয়, সব কটা জায়গায় না একটা ইলেকট্রন ভোল্ট হবে, হ্যাঁ এটা তোমরা একটু কারেকশন করো নিজেরা, এটা ইলেকট্রন ভোল্ট হবে, শুধু ভোল্ট হবে না, যেহেতু ইজি বলেছে শক্তি প্রতি ব্যবধান, তাহলে সুতরাং ইজি ইলেকট্রন ভোল্টেই মাপা হয়। সুতরাং এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের, এটা কন্ডাক্টরের, আর এটা হলো যেটা অ্যান্সার সেটা। চলো 14। সো দেখো নেক্সট প্রশ্ন, ট্রানজিস্টরের ডোপিং মাত্রা নিঃসারকে ডিই, ভূমিতে ডিবি, সংগ্রাহকে ডিসি, এটা বলে দিয়েছে। তাহলে আমাদের কোনটা হবে না কোনটা হবে সেটা হচ্ছে তোমাদের একটু মাথায় রাখতে হবে যে তিনটেতে কখনোই সমান হয় না। তাহলে অপশন এ ক্যান্সেল তোমাদের, ঠিক আছে? অপশন এ ক্যান্সেল, ঠিক আছে? এটা ডি বি অ্যাকশনে, এটাতেও কখনো সমান হয়, এটা হবে না। তাহলে সি আর ডি এর ভিতরে হবে। আর আমি বলে দিচ্ছি দেখো, ডোপিং এর মাত্রা সবচেয়ে এমিটারে বেশি, বেসে সব থেকে কম, আর কালেক্টারে এর মাঝামাঝি থাকে, ঠিক আছে? ডোপিং এর মাত্রা তাহলে নিঃসারকে সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে কালেক্টারে, আর তার থেকে কম হচ্ছে আমাদের ভূমিতে বা বেসে, তাই তো? তাহলে আমাদের অপশন ডি হওয়া উচিত। তাহলে এমিটারে সব থেকে বেশি মানে নিঃসারকে সব থেকে বেশি, তারপরে কালেক্টর অর্থাৎ সংগ্রহকে তার থেকে কম, আর তার থেকে কম হচ্ছে আমাদের বেস বা ভূমিতে, ঠিক আছে? এইটা প্রশ্ন হয়। আর একটা প্রশ্ন তোমাদের এখানটা আমি বলে দিচ্ছি, যদি উইথ অর্থাৎ বেদ, ট্রানজিস্টরের সংগ্রাহকের বেদ, ভূমির বেদ আর নিঃসারকের বেদ, ঠিক আছে, এইগুলোর বেদ দিয়ে যদি প্রশ্ন আসতো কার বেদ কত কি রকম, তাহলে সেখানেও তোমাদের একটু বলে দিই, এটা তোমরা লিখে নিও। নিঃসারকের বেদকে যদি ডব্লিউ ধরি, উইথ অফ এমিটার, উইথ অফ বেস ভূমি ডব্লিউ বি, আর উইথ অফ কালেক্টর দ্যাট ইজ ডব্লিউ সি। যদি এরকম হয় তাহলে সব থেকে বেদ কার বেশি হয় না সব থেকে বেদ বেশি হয় ডব্লিউ সি, অর্থাৎ কালেক্টরের বেদ সব থেকে বেশি, অর্থাৎ সংগ্রাহকের বেদ সব থেকে বেশি। তার থেকে বেদ কম হচ্ছে কি ডব্লিউ ই এমিটার, আর তার থেকে একদম বেদ কম সেটা হচ্ছে বেস, ঠিক আছে? বেস সব দিক দিয়ে কম, বেস মানে ভূমিতে সব দিক দিয়েই কম, এমিটারের হচ্ছে কি বেদের দিক দিয়ে কম, ডোপিং এর দিক দিয়েও কম, এই দুটোর মধ্যে অল্টারেশন হবে। আর এমিটার সবথেকে বেশি নিঃসরণ করবে, তাহলে সেখানে ডোপিং বেশি হওয়া উচিত, ঠিক আছে? এইভাবে মাথায় রাখবে। সো 14 এমসি কমপ্লিট। চলো পরেতে যাওয়া যাক। দেখো বলেছে 2-1 সেকশন 2 2-1 বলেছে একক সহ দ্বিমেরু ভ্রামকের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা লেখো। আই থিঙ্ক প্রশ্ন 2-1 একক সহ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা লেখো। তাহলে এককটা ফার্স্ট লিখে দিই। আমাদের রাশিমালা কি জানি? রাশিমালা হলো 2L3, তাই তো? তাহলে একক কি হবে? এসআই পদ্ধতির একক, এসআই পদ্ধতিতে একক হবে নিশ্চয়ই কুলম্ব মিটার, কুলম্ব ইন্টু মিটার, দ্যাট ইজ সিএম চিফ মিনিস্টার, ঠিক আছে? সো সিএম চিফ মিনিস্টার, সিএম কুলম্ব ইন্টু মিটার, এসআই একক হলো। এবার সংজ্ঞা কি হবে? ডেফিনিশন আমি আর জানি না, তোমরা নিশ্চয়ই বই থেকে পড়ে এটা মুখস্থ করে নেবে, তবু আমি একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, দুটি ক্ষুদ্র এবং সমপরিমাণের আধান বা বিন্দু আধান, তার সঙ্গে ছিল দুটি ক্ষুদ্র সমপরিমাণের বিন্দু আধান পরস্পরের দূরত্ব থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু, এবং সেই তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধান এবং মধ্যবর্তী দূরত্বের গুণফলকেই বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সো ওয়ান সেকেন্ড রিপিট, কোন তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং তার দূরত্ব, মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। বই আমার তো বই ভালো লিখেছে, দেখে নি, ঠিকঠাক। চলো তারপর বিনতিকোণ কাকে বলে বলে দিয়েছে। চলো কি প্রশ্ন দিয়েছে দেখো, বিনতিকোণ কাকে বলে, অ্যাঙ্গেল অফ ডিফ কাকে বলে আমি লিখে দিয়েছি, আমি আবার পড়ে দিচ্ছি। দেখো, ভূপৃষ্ঠের কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ডিফ।
তাহলে ভূপৃষ্ঠের কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বিনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ। এবং তার সঙ্গে এটা তোমরা ছবিটাও আঁকবে। এখানে একটা দেখানো হয়েছে কোন একটা স্থানে কোন একটা চৌম্বক শলাকা বা চৌম্বক দণ্ডকে ভর কেন্দ্র দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার নর্থ পোল অনুভূমিকের সঙ্গে না থেকে, এরকম ভাবে না থেকে সে একটু ডাউনওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। এই যে অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো থিটা বা বিনতি কোণ, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন বলেছে, দেখো আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে যায় তখন নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি অপরিবর্তিত থাকে? তার মধ্যে একটা অপশন আছে কম্পাঙ্ক, একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা বেগ, একটা তীব্রতা। তার আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলে সবসময় আলোর যাই হোক না কেন কম্পাঙ্ক উইল অলওয়েজ বি সেম, ঠিক আছে। কম্পাঙ্ক সবসময় ধ্রুবক থাকে, ঠিক আছে, বা কনস্ট্যান্ট থাকে, বা তার কোনো চেঞ্জ হয় না। এবার দেখো অথবা বলে দিয়েছে দীর্ঘ দৃষ্টি কাকে বলে। তাহলে অথবার প্রশ্ন কি না, দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি কাকে বলে? যখন চোখ দূরের কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায় এবং কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না তখন তাকে বলা হয় দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে। তো সেই ধরনের যে ত্রুটি থাকে চোখে তাদের বলে দীর্ঘ দৃষ্টি। আমার চোখে দীর্ঘ দৃষ্টি যারা দূরে ভালো দেখে, দীর্ঘ যারা দূরে ভালো দেখে, স্বল্প যারা কাছে ভালো দেখে, ঠিক। চলো লাস্ট অপশন 4, 75 কে দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যায় ট্রান্সফার করো। 75 এর ইকুইভ্যালেন্ট দশমিক থেকে বাইনারি কত হবে, ঠিক আছে। আবার কি ফোন করে, তাহলে 75 কে আমরা কি করব, 75 কে দিক সংখ্যায় ট্রান্সফার করব। তাহলে 75 হল বিসে টেনো, এটা টেনে টেনে কত দূর তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। হোল বেস 10 সমান কত, তাহলে আমরা জানি। সো 75 আমার করতে হবে, আমার 37 দোকানে 74, এখানে 1 পাশে বাচ্চা কেন বাজবে, 37 দোকানে 74, এখানে 1 ভাগশেষ থাকছে, আবার 2 দিয়ে যাচ্ছে, 18 দোকানে 36, এখানে 1 ভাগশেষ থাকছে। তো আবার 2 দিয়ে এখানে 9, এখানে ভাগশেষ 0, এখানে 2 দিয়ে 4 দোকানে 8, এখানে ভাগশেষ 1, তাই তো। এইগুলো তোমরা মুছে দিতে পারো, গোল্লা পাকিয়ে দিয়েছি, 1 1 0 1। তাহলে এখানটা আবার 2 দিয়ে কাটলে 2 দোকানে 4, এটা হচ্ছে কি 0 দিল, এখানে 2 দিয়ে কাটলে 1 ভাগশেষ 0, তাই তো। 2 1 কে 2 ভাগশেষ 0, তাহলে আমাদের অ্যান্সার এখান থেকে এরকম। তাহলে 75 হোল বেস 10 কত পেলাম আমরা, বলো। অ্যান্সারটা এখানে লিখছি 1 দুটো 0 1 দুটো 0 1 দুটো 0 1 0 1 1 1 0 1 1, এটাই হলো আমাদের নিশ্চয়ই হোল বেস 2, তাই তো। 1 0 দুটো 0 1 0 1 1। যারা বুঝতে পারছো না তারা আমার দেখবে প্লে লিস্টে, আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে একটা ডিজিটাল ইলেকট্রনিক্স বলে প্লে লিস্ট করা আছে, সেখানে দেখবে বাইনারি কনভার্সন এবং দশমিক কনভার্সন এইগুলো সবই করা আছে, ঠিক আছে। সেখানে গিয়ে দেখে নেবে। সো আমি এখানে এভাবে করলাম। আর একটা যেটা কুইক ফায়ার প্রসেস, যেটা আমরা জানি, ঠিক আছে, চুপলিবাজি প্রসেস, সেটা হচ্ছে কি আমি দেখিয়ে দিচ্ছি কি করে করবে। তোমরা ফার্স্ট অফ অলি 1 এখান থেকে লিখতে শুরু করলে 1 2 তার দ্বিগুণ 4, তার দ্বিগুণ 8, তার দ্বিগুণ 16, তার দ্বিগুণ 32, তার দ্বিগুণ 64, তাই তো। তার দ্বিগুণ করে লিখলে সব এগুলো। 8টাকে আরেকটু এখানটা করে দিই, আর 16টাকে আরেকটু এখানে করে দিই। আই থিঙ্ক দেখতে পাচ্ছ 1 2 4 8 16 32 64 এরকম দ্বিগুণ আকারে আমরা লিখে গেছি। 75 তো, তাহলে আমরা 64 পর্যন্ত লিখবো, এর পরেও তুমি লিখতে পারো, সো ডাজেন্ট ম্যাটার। বাট আমরা কোন কোন সংখ্যা যোগ করলে 75 হবে সেইগুলোকে পয়েন্ট আউট করব। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে দেখো 75 হচ্ছে 64, এটা নিতে হচ্ছে। 64 আর 8 যোগ করলে 72, 64 আর 68, এটা হলো 72, এটা যোগ করতে হচ্ছে। আর 72 সঙ্গে 72 যোগ করে 74 এবং তারপরে 75, তাহলে এই চারটে সংখ্যা যোগ করলে 75 হচ্ছে। তাহলে এই চারটে সংখ্যার তলায় 1 বসিয়ে দাও, 1 1 1 1, ঠিক আছে।
আর বাকি সব যায় 0 0 0 0। এবার অ্যান্সার এদিক থেকে পড়তে হবে। তো দেখো 1 0 0 1 0 0 1 0 1 0 1 1 1। সো আই হোপ ক্লিয়ার। সো পরীক্ষার সময় তুমি যে কোনো একটা প্রসেসই করতে পারো। আর যারা বুঝতে পারেনি তারা আরেকবার একটু দেখে নিও, রিক্যাপ করে নিও। ওকে, সো অনেক দূর লাস্ট হয়ে গেছে। সো আমার এই পর্যন্ত তাহলে সেট 3 18 নাম্বার কমপ্লিট। ওকে, সেট 3 18 নাম্বার কমপ্লিট। তাহলে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড 18 করে 54 নাম্বার কমপ্লিট হয়ে গেছে ফ্রম ছায়া বুক। ওকে, সো তোমাদের কাছে একটাই কথা, তোমরা কেমন লাগছে তোমরা সেটা ভিডিওর কমেন্টে অন্তত হলেও জানিও। আমার পরিশ্রমটাকে সার্থক করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। সো আজকের আর অত্যাচার করবো না, এখানটায় বিদায়। আবার পরের দিন অত্যাচার করতে আসবো, ঠিক আছে?